আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার। এই ভিডিওতে আলোচনা করব 2024 সালের সবথেকে বেশি হাইপ ক্রিয়েট করা সেরা 10টি সিনেমা নিয়ে। এক্ষেত্রে আমি যে সিরিয়ালটা করব, মানে 10 থেকে 1 পর্যন্ত যাব, এই সিরিয়ালটা মেনটেন করব শুধুমাত্র হাইপের উপর নির্ভর করে। অর্থাৎ দর্শকদের মধ্যে কোন সিনেমাটা সবথেকে বেশি উত্তেজনা তৈরি করতে পেরেছে, হাইপ ক্রিয়েট করে হল পর্যন্ত নিয়ে যেতে পেরেছে, সেটার উপর ভিত্তি করেই সম্পূর্ণ ভিডিওটা। মোশাররফ করিমের হুব্বা সিনেমাটা পরিচালনা করেছে কলকাতার এক পরিচালক, নাম হচ্ছে ব্রাত বসু। তো হুব্বা সিনেমাটিতে মোশাররফ করিম এতটাই ভালো অভিনয় করেছে যেটা আসলে এইভাবে বলে প্রকাশ করতে পারবো না। রিলিজের আগে পরে হুব্বা সিনেমাটা কিন্তু এপার বাংলা বা ওপার বাংলায় ভালোই হাইপ ক্রিয়েট করেছিল, কিন্তু যথাসময়ে এপার বাংলায় রিলিজ দিতে পারে নাই। সো বাংলাদেশে তো মুক্তি পাইছে দেরিতে, আর কলকাতায় যখনই মুক্তি পাইছে সাথে সাথে ওটা পাইরেসি হয়ে গেছে, পাইরেটেড কপি দেখে ফেলছে সবাই। পরে আর সেটা সিনেমা হলে তেমন একটা ওয়ার্ক করে নাই, বাট সিনেমাটা ভালো ছিল। সব থেকে ভালো ছিল মোশাররফ করিমের অভিনয়। জানা যা কে বল তোর বাপকে, উপরকে একটা দানাও দেবো না। উপর মহলে আমার অনেক কানেকশন আছে। কার মারি তোর কানেকশন? সিনেমাটার টিজার, ট্রেলার এবং গান আছে, তারপর পুরো সিনেমার রিভিউ আমার এই চ্যানেলে দেওয়া আছে, দেখে নিতে পারেন বন্ধুরা। শরীফুল রাজের ওমর সিনেমায় হিরোর নামও রাজ, পরিচালকের নামও রাজ, কাকতালীয়ভাবে বিষয়টা মিলে গেছে। প্রতাপশালী এক ব্যবসায়ীর বখাটে পুত্রের দুর্ঘটনাজনিত মৃত্যুতে হঠাৎ করে জড়িয়ে যায় ওমর নামের এক সাধারণ ছেলে, সাথে আবার ওই বখাটে ছেলের বডিগার্ড। এই দুইজনই অনাকাঙ্ক্ষিতভাবে ওই দুর্ঘটনার সাথে, ওই মৃত্যুর সাথে জড়িয়ে যায়। অতঃপর এই দুইজনই কিভাবে আসলে এই ব্যাপারটা থেকে বের হয়ে আসে, নাকি বের হয়ে আসতে পারে না শেষ পর্যন্ত ধরা পড়ে, সেটা দেখার জন্য এই মুভিটা দেখতে হবে। সিনেমাটার ঠিকঠাক মার্কেটিং হয় নাই, ইভেন পোস্টার ওইগুলো নিয়েও হতাশা ছিল। তবে সিনেমাটা ওয়ান টাইমের জন্য হইলেও দেখার মতো ভালো একটা সিনেমা। ট্রেলারে অনেকটাই গল্প বলে দিয়েছিল, এই কারণে সিনেমাটা কোথাও গিয়ে মার খেয়ে গেছে। বাট এই সিনেমাটা হাইপের বেলায় একেবারে খারাপ ছিল না, হাইপ ভালোই ক্রিয়েট করতে পারছিল। অ্যাটলিস্ট একটা নতুন অভিজ্ঞতা পাবেন, কারণ এই সিনেমায় কোনো নায়িকা নাই। একটা ইউনিক সিনেমা বলা যেতে পারে ওমরকে। ভয় পেলে কি বিপদ থেকে বাঁচা যাইব? হোগায় আগুন লাগলে বাঁচার লেগে নিচে হোগায় নিচে মোতা শিখা ফেলাইতে হয়। শাস্ত্রী মিঠুন চক্রবর্তী এবং সোহমের সিনেমা, পরিচালনা করেছেন পথিকৃত বসু। সিনেমাটা একটা সাধারণ মানুষের জীবনী নিয়ে। সিনেমাটার মেন যে থিম গল্পের, সেটা একটা সাধারণ মানুষ, অতি সাধারণ মানুষ, সে হঠাৎ করে একদিন চাকরি হারিয়ে ফেলে। তারপরে সে জীবনে খুব ডিপ্রেশনে পড়ে যায়, হতাশা, একদম চারদিক থেকে চাপ আসে। পরবর্তীতে এক সময় গিয়ে সে সিদ্ধান্ত নেয় যে না, এইভাবে আসলে বেঁচে থাকা যায় না। নানা চারদিকের চাপে সে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে সে যেই আত্মহত্যা করতে যাবে, ওই মুহূর্তে তার সাথে একটা অন্যরকম অলৌকিক ঘটনা ঘটে। তারপর থেকে তার জীবনটাই পাল্টে যায়। আত্মহত্যা তো দূরের কথা, সে নতুন এক পথের দিশা খুঁজে পায়। সে এমন একটা চশমা পায়, সেই চশমার মাধ্যমে সে ভবিষ্যৎ দেখতে পারে। গল্পটাই কেমন যেন ইন্টারেস্টিং, তাই না? এই সিনেমাটা দেখার ইচ্ছা নিশ্চয়ই হচ্ছে। সো এই সিনেমাটা আপনি দেখতে পারেন। এই সিনেমাটা মোটামুটি হাইপও ভালো ক্রিয়েট করেছিল এবং ওয়ার্ড অফ মাউথ দুর্দান্ত ছিল। সময় বদলেছে, আগে হাত পেতে চাইতাম, এখন হাত উল্টো করে আশীর্বাদ। কাজল রেখা শরীফুল রাজের সিনেমা। এই সিনেমাটা শরীফুল রাজের কেরিয়ারে একটা অন্য মাত্রা যোগ করেছে বলে আমি মনে করি। অনেকের কাছে এই সিনেমাটা ভালো লাগবে না, যারা একটু বেশি মারমার কাট অ্যাকশন ধরনের সিনেমা পছন্দ করে, বা মানে কমার্শিয়াল টাইপ সিনেমা পছন্দ করে, মাস টাইপ সিনেমা পছন্দ করে। আমিও তো করি, কিন্তু তারপরেও কেন জানি এই সিনেমাটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। এতটা পরিপাটিভাবে সিনেমাটা নির্মাণ করা হয়েছে। বিশেষ করে সিনেমার গানগুলো তো ভাই মারাত্মক ছিল, একদম মাখন ছিল। কেমন কইরা মন কারিব ওরে নিঠুরিয়া। সিনেমাটাতে আহামরি আয়োজন ছিল না, কিন্তু যেভাবে প্রেজেন্টেশনটা করা হয়েছে না, আমি সেটাতে মুগ্ধ। গিয়াসউদ্দিন সেলিম কীরকম ট্যালেন্টেড একজন পরিচালক, তার সিনেমা যে কোনো সিনেমা সে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারে। সো বন্ধুরা, এই সিনেমাটা যারা মিস করেছেন তারা আসলে অন্যরকম একটা সিনেমা মিস করে ফেলছেন। বাংলা চলচ্চিত্রে এই ধরনের সিনেমা আপনি অহরহ দেখবেন না, মানে ইউনিক একটা অভিজ্ঞতা অনেকদিন পর আপনি পাবেন এই সিনেমাটা দেখলে। এই সিনেমার গল্প ময়মনসিংহ গীতিকা থেকে মেবি ইন্সপায়ার। বহুরূপী শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং অনির্বাণ চ্যাটার্জির সিনেমা। এই সিনেমাটা একেবারেই ব্যতিক্রম। একজন ভ্রমণকারী ছদ্মবেশধারী, যে কিনা ব্যাংক লুট করার মাধ্যমে টাকা উপার্জন করে। এখন কেন এই পন্থা বেছে নিয়েছে সে কি আসলেই খারাপ, নাকি খারাপের মধ্যেও ভালো আছে, এবং শেষ পরিণতিটা তার কি হয়, তার আসলে মেন উদ্দেশ্যটা কি, সম্পূর্ণটা জানতে হলে এই বহুরূপী সিনেমাটা দেখতে হবে। আমি এক কথায় বলতে চাই, এই সিনেমাটা যে শুধু হাইপ ক্রিয়েট করেছিল এটাই না। এই সিনেমাতে না আছে কোনো বড় স্টারকাস্ট, না আছে কোনো এমন কোনো মার্কেটিং, মানে কিচ্ছু না। এই সিনেমাটা এমন একটা গল্প যেটা আসলে বাংলার সাথে মিশে গেছে। আমরা এরকম সিনেমা আসলে অনেক দিন পরে পেয়েছি বলা যায় বাংলাতে। কারণ ইদানিং যেটা করা হয় বাংলার যে কোনো সিনেমাতে, এদিক ওদিক থেকে টান মেরে, মানে অ্যাটলিস্ট
যে ফ্লেভারটা, সেই ফ্লেভারটা টান মেরে এনে যোগ করে দেওয়ার চেষ্টা করা হয় সাউথ থেকে, তামিল, তেলেগু, বলিউড, হলিউড। আজকালকার বাংলা সিনেমাতে বাঙালিয়ানা খুঁজে পাওয়া খুবই মুশকিল, কিন্তু এই বহুরূপী সিনেমাটাতে সেটা শতভাগ আছে। একটা সিনেমার গল্প ভালো হলে সেখানে যে স্টার কাস্টের কোনো প্রয়োজন পড়ে না, সেটা এই সিনেমাটা খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছে, একটা উৎকৃষ্ট উদাহরণ ক্রিয়েট করেছে। আমার এই লিস্টটা তো হচ্ছে হাইপ ক্রিয়েট করা সিনেমা নিয়ে, কিন্তু আমি যদি একটা সেরা সিনেমার তালিকা করি 2024 সালের, সেখানে এটা অনেক উপরের দিকে থাকবে। সরকার যদি তোমারে মারে, তুমিও মারো শালা সরকারের। তো বন্ধুরা, এই সিনেমার রিভিউটাও মেবি আমার এই চ্যানেলে দেওয়া আছে, যদি দেওয়া থাকে দেখতে পারবেন, একটু খুঁজে নেন। আমারও খেয়াল আসতেছে না দিছিলাম নাকি দেই নাই, না দিয়ে থাকলে বিশাল বড় ভুল করে ফেলছি। 36-24-36 সিনেমাটার রিভিউ 2 দিন আগেই করলাম। দিঘি, শাওন এবং নতুন অভিনেত্রী কারিনা কায়সার অভিনীত সিনেমা হলে খুব বেশি বিজনেস না করলেও, কোনো প্রকার ঈদ ছাড়া, কোনো প্রকার উৎসব ছাড়া রিলিজ করার পরেও, কোনো ধরনের স্টার কাস্ট ছাড়া রিলিজ করার পরেও একটা সিনেমা যে এরকম হাইপ ক্রিয়েট করতে পারে, এইটা একটা উদাহরণ হয়ে থাকবে বাংলাতে। এখন অনেকে বলতে পারে যে হাইপ কোথায় ক্রিয়েট করলো। না, হাইপটা অনেক সময় ওইভাবে বোঝা যায় না। আপনারা এই সিনেমাটা দেখেন, তারপরে মন্তব্য করবেন। ইয়েস, সিনেমাটা যারাই দেখতেছে, ওয়ার্ড অফ মাউথ কিন্তু পজিটিভ। আর এভাবে আস্তে আস্তে সিনেমাটা মানুষের মন জয় করে নিচ্ছে। নামটা দেখে অনেকেই সিনেমাটা দেখার আগ্রহ হারায় ফেলতেছে অনেকে, তবে তারা যখন সিনেমাটা দেখতেছে তারাই আবার প্রশংসায় পঞ্চমুখ হচ্ছে, কারণ এই সিনেমার গল্পের যে মূল থিম সেইটা খুব টাচি। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা শারীরিকভাবে হয়তো পারফেক্ট না। পারফেক্ট যে না, তারা কেন পারফেক্ট না? কারণ সমাজের মানুষ ওইটাকে পারফেক্ট মনে করে না। অর্থাৎ শারীরিকভাবে আনফিট বিষয়টাকে সমাজের মানুষ কেমন চোখে দেখে, এবং সেটা যদি হয় একটা মেয়ের ক্ষেত্রে, তাহলে সেটা আরও কত মারাত্মক। ওই মেয়েটার জন্য সমাজে বেঁচে থাকাটা যে কত স্ট্রাগল হয়ে যায়, ইভেন যে কোনো একটা রিলেশনশিপে জড়ানোর ক্ষেত্রেও যে সেটা কত বড় একটা ইস্যু হয়ে দাঁড়ায়, শেষ পর্যন্ত কি হয় সেটা দেখার জন্য এই মুভিটা আপনাকে দেখতে হবে। রাজকুমার, শাকিব খানের এবং হিমেল আশরাফের রাজকুমার। এই সিনেমাতে শাকিব খানকে একদম নতুনভাবে দেখতে পারা যায়। ইয়েস, দীর্ঘদিন পর একজন মেথড অ্যাক্টরকে দেখতে পারা যায়, বিশেষ করে সেট পোর্শনগুলোতে। মায়ের সাথে বিচ্ছিন্ন এক সন্তানের গল্প, মাকে খোঁজার গল্প, এই জার্নিটা উপভোগ করতে পারবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত। আপনাকে সিনেমাটা কোনোভাবেই বোরিং করবে না। যদিও গল্পের শেষে যে ফিনিশিং, সেই ফিনিশিং নিয়ে অনেকেরই আপত্তি আছে। এই সিনেমাটির সম্পূর্ণ রিভিউ আমার এই চ্যানেল দেওয়া আছে, দেখে নিতে পারেন। শাকিব খানের সিনেমা এলে কি ধরনের হাইপ ক্রিয়েট হয় সেটা আমাদের সবারই জানা, সো এটা নিয়ে আর বেশি কিছু বলতে চাই না। আপনি তো খাদিজা বেগম। আমি চিনেছি আপনাকে। আমি খাদিজা বেগম না। শি ইজ লাইক কে? খাদিজা বেগম কে? দরদ, শাকিব খানের সিনেমা, পরিচালক অনন্য মামুন। এই লোকটাই তো তেশ মারছে এই সিনেমার। তা না হলে শুরুর দিকে ভালো হাইপ ক্রিয়েট করে ফেলেছিল, বাট যেই ডেটে আসার কথা ছিল সিনেমাটা, সেই ডেটে তো আসেই নাই, বরঞ্চ প্রমোশনের দিকটা খুবই বাজে অবস্থা ছিল, যার কারণে পরবর্তীতে এটার হাইপ এই থেকে আস্তে আস্তে কমতে থাকে। তারপরেও যেহেতু শাকিব খান এখানে, সো হাইপটা একেবারে পড়ে যায় নাই, কন্টেন্ট ঠিক টাইম মতো রিলিজই করেনি, তারপরেও যে পরিমাণ হাইপ ছিল এটা আসলে অভাবনীয়। তো বন্ধুরা, এই সিনেমাটা যেহেতু রিসেন্টলি রিলিজ করা হয়েছে, এই সিনেমার বিশাল বড় রিভিউ আমার চ্যানেলে আছে, নিশ্চয়ই আপনি মেবি দেখেছেনও, না দেখে থাকলে দেখে নিতে পারেন। সিনেমাটা একেবারে মন্দ না, সিনেমাটার গল্প কিন্তু দুর্দান্ত ছিল, মেকিংও ভালো হয়েছিল, সবই ঠিকঠাক ছিল। জাস্ট ওই প্রমোশন আর লাস্টে গিয়ে হচ্ছে পাইরেট কপি দেখে ফেলছে সবাই, এই ব্যাপারটার কারণে সিনেমাটার অনেক ক্ষতি হয়ে গেছে। বন্ধুরা, সিনেমাটার গল্পের যে মেন থিম, ইন্ডিয়ার বারাণসীতে একের পর এক খুন হচ্ছে প্রভাবশালী সব ব্যক্তিত্ব। তো কেন হচ্ছে? এক পর্যায়ে পুলিশ গিয়ে দুলুমিয়া নামক এক অটো চালককে ধরে। তারা মনে করে যে মেবি এই দুলুমিয়া এই খুনটা করেছে। আসলে কি দুলুমিয়া এর সাথে জড়িত, নাকি দুলুমিয়া আসলে নির্দোষ? দুলুমিয়া যদি জড়িতও হয় তাহলে কেন জড়িত, কেন সে এসবে জড়াইলো? একজন অটো চালক হয়ে কেন সে একের পর এক খুন করতে যাবে? এই ব্যাপারটা সম্পূর্ণ একটা রহস্য। আর এই রহস্যময় গল্পটা দেখতে হলে, ভালোভাবে বুঝতে হলে, জানতে হলে আপনার অবশ্যই এই দরদ সিনেমাটা দেখে নিতে হবে। খাদান, দেবের আপকামিং সিনেমা, যে সিনেমাটা দুর্দান্ত হাইপ ক্রিয়েট করে ফেলেছে ইতিমধ্যে। দীর্ঘদিন পর কলকাতার বাংলা সিনেমাতে একটা যুগান্তকারী পরিবর্তন আসতে চলেছে এই খাদান সিনেমা দিয়ে। সিনেমাটা পরিচালনা করেছে সুজিত দত্ত। রিমোট এরিয়া থেকে আসা শ্যাম নামের এক লোক, যে কিনা কয়লা খনিতে লেবার হিসেবে প্রথমে তার কাজ শুরু করে জীবিকা নির্বাহের জন্য, এবং সেখানেই তার নতুন এক বন্ধুর সাথে পরিচয় হয়, তার নাম হচ্ছে মোহন। এরপর এই দুই বন্ধু শূন্য থেকে কিভাবে উপরের দিকে উঠতে থাকে, তাদের উত্থান হয়, এবং এক পর্যায়ে গিয়ে তাদের দুই বন্ধুর মধ্যে ফাটল সৃষ্টি হয়, শত্রু হয়ে যায় তারা। পরবর্তীতে
তাদের দুজনের মধ্যে আসলে কি ঘটে সেটা আমরা জানি না, কারণ সিনেমাটা এখনো রিলিজ পায় নাই। হয়তো বা এই ভিডিও রিলিজ করতে করতে রিলিজ হয়ে যাবে, তারপরেও আমি দেখতে পারবো না, কারণ আমি তো বাংলাদেশে থাকি, এখানে রিলিজ পাচ্ছে না। টিজার, ট্রেলার এবং কয়েকটা গান এসেছে, সেই গানগুলোর রিভিউ আমার এই চ্যানেলে দেওয়া আছে, দেখে নিতে পারেন বন্ধুরা। আর হাইপের দিক থেকে এই সিনেমাটা সবার উপরের কাতারেই থাকবে, এটা তো বোঝাই যাচ্ছে। গল্পটাও মনে হচ্ছে ভালো হবে, মেকিংটাও খারাপ হবে না, টিজার ট্রেলার দেখে তো তাই মনে হচ্ছে। সো লিস্টের এত উপরেও চলে এসেছে। আজকের লিস্টের 1 নম্বরে কোন সিনেমাটা আছে? 2024 সালের সব থেকে হাইপ ক্রিয়েট করা সিনেমার তালিকায় শীর্ষে অবস্থান করতেছে তুফান। তুফান, খুব ভয় পাইছি রে। তুফান শাকিব খানের সিনেমা। পরিচালক বাংলাদেশের সব থেকে ডিমান্ডিং পরিচালক বর্তমানে রায়হান রাফি। জন্মের শুরু থেকেই যে মৃত্যু দেখেছে, বেড়ে ওঠার সাথে সাথে হিংস্র হয়েছে, সারা দেশে নিজের আধিপত্য এবং ক্ষমতা বিস্তার করার যে একটা লোমহর্ষক জার্নি, সেটা আপনাকে দেখাবে তুফান। এক দুর্ধর্ষ গ্যাংস্টারকে দেখতে পারবেন। সিনেমাটাতে যতগুলো শিল্পী অভিনয় করেছে প্রত্যেকেই অনেক বাঘা বাঘা অভিনেতা, কিন্তু এখানে স্পেশালি শাকিব খান আউট অফ দ্য বক্স অভিনয় করেছে। যদিও সিনেমার গল্প নিয়ে অনেকের মধ্যেই মিশ্র প্রতিক্রিয়া আছে, তবে সিনেমার হাইপ নিয়ে কেউ একটু শব্দও করতে পারবে না। সবগুলো সিনেমার মধ্যে গানের দিক থেকে বলি, সিনেমার দিক থেকে বলি, সব থেকে হাইপ ক্রিয়েট করা একটা সিনেমার নাম বলতে বললে আমার মুখে এই তুফানের নামই আসবে। আর আমি শিওর আমার সাথে সবাই একমত হবেন, হাইপ ক্রিয়েটকারী সিনেমার তালিকায় সব থেকে শীর্ষে এই সিনেমার নামটাই থাকবে। আর এটা তো শুধুমাত্র 2024 সালে লিস্ট করছি। 2024 সালে তুফানের উপরে কোনো সিনেমা হাইপ ক্রিয়েট করতে পারে নাই। ইভেন বক্স অফিসে আয়ের দিক থেকেও এই সিনেমা যে রেকর্ড করেছে সেটা বাংলা চলচ্চিত্রের ইতিহাসেই বিরল। 56 কোটি গ্রোস কালেকশন। তো বন্ধুরা, কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা, অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, আর আপনার মতে 2024 সালের সব থেকে হাইপ ক্রিয়েট করা সিনেমার তালিকায় শীর্ষে কোন সিনেমাটা অবস্থান করছে।